সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ডিসেম্বরের সেরা গল্পে আজকে থাকছে ইলমা বেহেরোজের লেখা গল্প বৃষ্টি হয়ে নামো। তিক্ত মেজাজ নিয়ে বারান্দায় ইজি চেয়ারে বসে বিভোর সিগারেট টানছে একটার পর একটা। পুরো নাম মুহতাসিম মাহতাব বিভোর, সরকারি চাকরিজীবী। বাবা আর্মি ছিলেন, বর্তমানে রিটায়ার্ড। এই তো গত সপ্তাহে মাকে নিয়ে নানা বাড়ি যাওয়ার যাত্রাকালে জ্যামে আটকায়। তখন রাস্তায় একটা মেয়েকে দেখে সে। বন্ধু বান্ধবের সাথে মেয়েটা হাসছে, মেয়েটার গেজ দাঁত ঝিলিক দিচ্ছিল। বিভোর মুগ্ধ হয়ে মাকে বলল, মেয়েটার হাসিটা সুন্দর, তাই না আম্মা? ছেলের মুখে কোনো মেয়ের প্রশংসা শুনে খুশিতে মন নেচে ওঠে সৈয়দা লায়লার। ছেলের বউয়ের আশায় শুকিয়ে খাঁ খাঁ করার হৃদয়ে যেন বৃষ্টি নামে। তিনি দ্রুত নেমে পড়েন। বিভোর অবাক হয়ে ডাকে, আমা কই যাও? তিনি প্রত্যুত্তরে কিছুই বললেন না, রাস্তা ছেড়ে ফুটপাতে ওঠেন। বিভোর দেখতে পায় গেজ দাঁতের মেয়েটার কাছে দাঁড়িয়েছে তার আম্মা। বিভোর মাথায় হাত দিয়ে বিরক্তি নিয়ে মতো শব্দ করে। তারপর কি কথা হলো সৈয়দা লায়লা আর ওই মেয়ের, বিভোর জানে না। জরুরি কাজে সে যশোর গিয়েছিল। 3 দিন আগে এসে শোনে 3 দিন পর নাকি তার বিয়ে। বিভোর নাকচ করাতে সৈয়দা লায়লার সে কি বিলাপ। সব ঠিক হয়ে গেছে, এখন বিয়ে ভাঙলে মান সম্মান যাবে, আরও কত কি। বাধ্য হয়ে পাগড়ি পরতেই হলো মাথায়, এবং বিয়ে করতে গিয়ে দেখে বউ সেই গেজ দাঁতের মেয়েটা। এত কিছুর পরেও বিভোর সব মেনে নিল। শপথ নেয় নিজ মনে সে তার বউকে সর্বোচ্চ ভালোবাসবে, নতুন করে নতুন জীবন শুরু করবে। রাতে রুমে ঢোকে দেখে বধূ বেশে ঘোমটা টেনে এক রমণী বসে আছে। বিভোর মুচকি হেসে আওড়ায়, আমার বউ। দরজা লাগিয়ে বিছানায় এসে বসে সে। কিছু বোঝে ওঠার আগেই রমণী আক্রমণ করে বসে। তার হাতে ধারালো ছুরি, বিভোরের গলায় ধরে রেখেছে। ঝাঝালো কণ্ঠে রমণী বলে ওঠে, ছুঁয়েছেন তো মেরে দেব। বিভোরের অবাকের চরম পর্যায়ে। এ কেমন বউ তার? প্রথম রাতেই গলায় ছুরি ধরেছে। এই মেয়ে, গলা থেকে এটা সরাও বলছি, তারপরে কথা বলো, ধমকের স্বরে বলল বিভোর। আগে বলুন, আমায় ভুলেও ছুঁয়ে দেখবেন না? আচ্ছা, ছোবো না, রাজ্যের বিরক্তি নিয়ে বলল বিভোর। রমণী দূরে গিয়ে বসে মাথা নত করে। বিভোর ভুরু নাচিয়ে রাগ নিয়ে বলল, কাহিনী কি, আর তোমার নাম কি? বিপরীত মানুষটা একটু অবাক হয়, ভাবে যাকে বিয়ে করো তার নামই জানে না এই লোক। কিন্তু তা নিয়ে টু শব্দও করল না। কাঠ কঠিন গলায় বলল, ধারা, সিদরাতুল ধারা। ওহ, নাইস নেইম। তো কাহিনী কি? ধারা দায়সারাভাবে উত্তর দিল, আমার বয়ফ্রেন্ড আছে, বিয়েটা চাপে করেছি। বিভোরের মেজাজ খিচড়ে গেল। কপট রাগ নিয়ে বলল, চাপ দিলে বিয়ে করে ফেলবা নাকি? দেখুন, আমি সত্যিই বাধ্য হয়ে বিয়েটা করেছি, আর আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি। আপনার বয়ফ্রেন্ড আপনাকে ভালোবাসে? অবশ্যই। তাহলে বিয়ে ভাঙলো না কেন? বয়ফ্রেন্ডের নাম কি? কারণ সে দেশে নেই, গত 1 বছর হলো ফ্রান্সে গেছে, আরও 1 বছর লাগবে ফিরতে, সেখানেই জব করে। নাম আয়ুষ রহমান। বিভোর ভারী অবাক হয়ে বলল, প্রতিষ্ঠিত ছেলে, বাপ মা বিয়ে দিল না কেন? ধারা চোখ গরম করে থাকায় কিরমির করে বলল, সব বলতে হবে নাকি? বিভোর রাগের তেজ বাড়িয়ে বলল, ভদ্রভাবে মাথা নিচু করে কথা বলো, এইটা আমার বাড়ি, আমার ঘর। ধারা নিভল, বলল, আয়ুষ আমার চাচাতো ভাই, আর আমার বাপ চাচার সম্পর্ক সাপে নেউলে, এইটাই সমস্যা। বিভোর কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, তো ডিভোর্স চাই? ধারা তাকায়, আবার চোখ সরিয়ে ফেলল, বলল, 1 বছর পর আয়ুষ ফিরলে আমি চলে যাব। ইয়োর উইশ। বিভোর সিগারেটের বাক্সটা হাতে নিয়ে বারান্দায় চলে আসে। ইজি চেয়ারে বসে সিগারেট টানে আর ভাবে, সারা জীবন প্রেম করলো না বউয়ের সাথে প্রেম করবে বলে। যখন বউ হলো তখন জানা গেল বউয়ের বয়ফ্রেন্ড আছে, তাকে ছোঁয়া যাবে না, ছুলেই মেরে ফেলবে। অদ্ভুত।
আপনার ফোনটা একটু দেবেন? বিভোর পেছনে ফিরে তাকায়। ধারা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। বিভোর কাঠ কঠিন গলায় বলল, কি দরকার? আমার বয়ফ্রেন্ডকে কল দেব। ধারার স্বাভাবিক কণ্ঠ। বিভোর হকচকিত, হকচকানো চোখে তাকায় সে। ধারার তারা, দেবেন, একটু জলদি দেন না। বিভোর ব্যাপারটা গিলে নিল। বাইরে তাকিয়ে ম্লান হেসে বলল, এই প্রথম কোনো স্ত্রী তার স্বামীর কাছে ফোন চাইল বয়ফ্রেন্ডকে কল করার জন্য। কিন্তু আমি আপনাকে স্বামী বলে মানি না। ধারার দ্রুত জবাব। বিভোর কিছু বলল না, ফোন এগিয়ে দেয়। তারপর রুমে ঢুকিয়ে পড়ে। ধারা কল করে আয়ুষের নাম্বারে। প্রথম কলেই আয়ুষ ধরল। হ্যালো। হ্যালো আয়ুষ, আমি ধারা। ধারা? এটা কার নাম্বার? তুমি কোন বাড়ি? এটা আমার বরের নাম্বার, আর বরের বাড়িতেই আছি। তোমার বর মানে? তোমার বর তো আমি হব। আয়ুষের কণ্ঠে তেজ। মানে যার সাথে আমার বিয়ে হলো এটা তার নম্বর। তোমাকে ছুঁয়েছে? না, লোকটাকে ভালো বলেই মনে হলো। তোমার কথা বলেছি। ধারা আয়ুষের সাথে কয়েক মিনিট কথা বলে রুমে আসে। বিভোরকে ফোন ফেরত দেয়, সাথে দেয় ধন্যবাদ। উত্তরে বিভোর তাচ্ছিল্যের হাসি হাসল। আমি কি রুম থেকে বেরিয়ে যাব? সে কি, কেন? স্বামী মানো না, আবার এক রুমে থাকতে চাও? ইন্টারেস্টিং। দেখুন, চাই না বাকিরা এসব জানুক আমাদের মধ্যে সম্পর্কটা আসলে কি। আপনি রুমেই থাকুন, আমি সোফায় ঘুমাচ্ছি। থাক, আমি সোফায় ঘুমাচ্ছি। বিভোর কাঁথা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। ধারা শাড়ি চেঞ্জ করে বিছানায় আসে। তখন বিভোর কথা ছুড়ে দেয়, শাড়ি টাড়ি সামলিয়ে ঘুমাবেন প্লিজ। স্বামী তো, ছুঁয়েও ফেলতে পারি। ধারা কিছু বলল না, দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। শুয়ে পড়ে চট করে। ঘুমোতে পারলেই সে বাঁচে, কিন্তু ঘুম কিছুতে আসছে না। অচেনা বাড়ি, অচেনা ঘর, অচেনা মানুষজন, অন্যজনের বিছানা, কেমন ছটফটানি হচ্ছে ভেতরে। বারবার এপাশ ওপাশ করছে সে। বিভোর তা টের পেয়েছে। সোফা থেকে বলল, কোনো সমস্যা? ঠান্ডা লাগছে? আমি কি বারান্দার দরজা বন্ধ করে দেব? হুম, ঠিক আছে। কিছু লাগলে বলো, স্বামীগিরি করতে হবে না আপনার। বিভোর পাশ ঘুরে চোখ বোঝে। ভবিষ্যতের দিনগুলোর কথা ভেবে সে আতঙ্কিত। তারপরে আবার বলল, 1 বছর যে থাকবেন আমার সাথে, তারপর আপনার বয়ফ্রেন্ড মেনে নেবে? আমার বয়ফ্রেন্ড আমাকে চোখ বুজে বিশ্বাস করে। গুড, কিন্তু ততদিনে আপনি আমার প্রেমে পড়ে গেলে? ইম্পসিবল। বিভোরের প্রেমে কত মেয়ে দিওয়ানা, দেখি কি হয়। বিভোরের কণ্ঠে আত্মভাব প্রবল। সে যেন শিওর ধারা তার প্রেমে পড়বেই। আর ধারা বিভ্রান্ত বোধ করছে। এত সহজে সব মেনে নিল স্বামী নামের মানুষটা? কোনো স্বার্থ কি আছে, নাকি ছুরি দেখে ভয় পেয়েছে? বউ পালিয়েছে? বিভোরের স্বাভাবিক কণ্ঠ, যেন এমনটা হবারই ছিল। বিভোরের কথা শুনে ডাইনিং রুমে ধারার জন্য অপেক্ষা করা উপস্থিত 4জন ফ্যামিলি মেম্বার আঁতকে উঠল। বিভোর চেয়ার টেনে বসে। সৈয়দ দেলোয়ার হোসেন চোখ গরম করে বলেন, কি বলিস? বউ পালিয়েছে মানে? সৈয়দা লায়লা স্বামীর সাথে তাল মেলান। ছেলেকে ঝাড়ি মেরে বলেন, তোর বিয়াতে মত ছিল না জানি, তাই বলে আমাদের সাথে মশকরা করবি? বলছি বৌমা কই? আর তুই বেলি ফল্লি পালাইছে? যা বউরে নিয়ে আয়। বিভোর প্লেটে স্ন্যাক্স ভেজিটেবল প্যাটিস নিতে নিতে বলল, বিশ্বাস না হলে গিয়ে দেখে আসো। বিভোরের কথা শুনে সামিয়া দ্রুত বিভোরের রুমের দিকে যায়। পুরো নাম সামিয়া রহমান, বিভোরের বড় ভাই বাদল মেজবার স্ত্রী। 2 বছর হলো বিয়ের। বিভোর আর সামিয়ার সম্পর্ক আপন ভাই বোনের মতো। বিভোর ভাবি ডাকে না, আপু বলে সম্বোধন করে। সামিয়া বিভোরকে ডাকে ছোট ভাই। 2 মিনিটের মধ্যে সামিয়া এসে ঢোক গিলে বলল, সত্যি কোথাও নাই। বাদল চোখের চশমা ঠিক করে বিভোরকে বলল, সমস্যা কি হয়েছিল? বউ পালালো কেন? বিভোর খাওয়া বন্ধ করে ভাইয়ের দিকে তাকায়, বলে, তার সাথে কোনো সমস্যা হয়নি আমার। বাদল গলা খাকারি দেয়।
তারপর বিভোরের পাশ ঘেঁষে ফিসফিসিয়ে বলে, তোর পুরুষত্বে সমস্যা টমস্যা আছে নাকি? বিভোরের কান দুটো ঝাঁ ঝাঁ করে উঠল। তীক্ষ্ণ চোখে বড় ভাইয়ের দিকে তাকায়। বাদল দ্রুত চোখ সরিয়ে নেয়। বিভোর রাগ নিয়ে পাঞ্জাবির পকেট থেকে একটা চিঠি বের করে বাদলকে দেয়। বাদল খানিকটা অবাক হয়। চিঠির ভাঁজ খোলে। লায়লা বলেন, কি লেখা, জোরে জোরে পড়। বাদল জোরে পড়া শুরু করলো। মুহতাব সাহেব, আমি চলে যাচ্ছি। কোনো পুরুষের সাথে এতদিন থাকাটা রিস্ক। এই রিস্ক আমি নিতে চাই না। তার উপরে অচেনা বাড়িতে আমার ঘুম আসছিল না। বিয়েটাও জোর করে দেওয়া হয়েছে। বাবাইয়ের বাড়ি থেকে অনেকবার পালানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। বাবাই বডিগার্ড রেখেছিল। আজ সেই সুযোগ পেয়েছি, তাই পালালাম। আপনি তো জানেন আমার বয়ফ্রেন্ড আছে, আর এটাও বলেছি আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি। তো কোনো পুরুষের সাথে 1 বছর থাকাটা ইম্পসিবল। আমাকে খুঁজে লাভ নেই। বাবাইয়ের বাড়িতে পাবেন না। ভালো থাকবেন। দেলোয়ার হোসেন রাগে গম গম করে উঠে বলল, ছি ছি, সমাজে মুখ দেখাবো কিভাবে? বিয়ের পর দিনই বাড়ির বউ পালিয়েছে, আবার বয়ফ্রেন্ডের জন্য? বাদল সামিয়ার দিকে তাকায়। সামিয়া ভয়ার্ত চোখে তাকায় বাদলের দিকে। এমন ঘটনা তাদের বংশে প্রথম। রাজশাহীর এই অঞ্চল সহ আশেপাশের অনেক অঞ্চলের মানুষের কাছে একজন সম্মানিত মানুষ সৈয়দ দেলোয়ার হোসেন, আর ওনার ছেলের সাথে এমন ঘটনা। তিনি রাগী চোখে তাকান স্ত্রী লায়লার দিকে। লায়লা 2-3 বার ঢোক গিলেই, তিনিই তো মেয়েকে প্রথমে পছন্দ করেন, একদম বিয়ে ঠিকঠাক করে এসেছিলেন, স্বামীকে রাজিও করিয়েছেন, আর সেই মেয়ে নাকি পালালো। এত বড় বাঁশটা দিতে পারলো। দেলোয়ার হোসেন, বাদল সহ আরও 2-3 জন আত্মীয়জন মিলে সেদিন ধারাদের বাড়িতে যায়। 1 বছর পর। বিভোরকে সারা রাত কল করেও পাওয়া যায়নি, তাই বাধ্য হয়ে বিভোরের ফ্ল্যাটে আসে সায়ন। 3 বার কলিং বেল চাপার পর দরজা খুলল বিভোর। ঘুম জড়ানো কণ্ঠে বিভোর বলল, কিরে শালা, সকাল সকাল কি চাই? সায়ন বিভোরকে ঠেলে ভেতরে ঢোকে। বিভোর দরজা লাগিয়ে দুলে দুলে রুমে এসে বিছানার উপরে উপুর হয়ে শুয়ে পড়ে। সায়ন বিভোরের পিঠের ওপর উঠে বসে। ঘুম কাতুরে বিভোর বলল, গে হইয়া গেছস? বউয়ের মতো এমন করতেছস কেন? সর। বিভোর ধাক্কা দিয়ে ফেলে দেয় সায়নকে। সায়ন মুখ খোলে, তোর ফোন কই? আছে কোন জায়গায়, খুঁজে দেখ। তো মনে হয় 1 কোটি কল দিছি, ধরস নাই কেন? বিভোর ভারী অবাক হয়ে উঠে বসে। বালিশের নিচ থেকে ফোন বের করে দেখে সায়নের 35টা মিসড কল। ইনোসেন্ট মুখ করে সায়নের দিকে তাকায়, বলে, 35টা মাত্র? 1 কোটি কোথায়? তুই নেশা করছস? বিভোর শুয়ে বলল, মাথা ব্যথা ছিল খুব, ঘুমের ট্যাবলেট খাইছিলাম 3টা, এই জন্যে ঘুম এমন কামড় দিয়ে ধরছে যে আর কি বলবো। বাদ দে, কি দরকার জলদি বল। ইম্পর্টেন্ট কথা, ফ্রেশ হয়ে আয়, তারপর বলবো নে। বিভোর অলসতা ভেঙে ওয়াশরুম যায়। কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে আসে, একদম ঝকঝকে। বল, কি বলবি? আমার গার্লফ্রেন্ড, ও বায়না ধরেছে দার্জিলিং ঘুরবে, তুইও সাথে চল। বিভোর সাপ সাপ নাকচ করে দেয়, না না, কাবাব মে হাড্ডি হব না, তোরা যা, এনজয় কর। আরে শালা, দিশারিরেও নিয়ে নিবি, ওর তো অনেক দিনের শখ দার্জিলিং যাবে, নিয়ে নে, তোরা ঘুরবি আর আমরা আমাদের মতো। তো আমারে দিয়া তোর কাম কিতা? তুই তো 2 বার ঘুরে এসেছিস, সবই চিনিস, আবার পর্বতারোহী তুই। আমি তো সারা জীবন কোথাও ঘুরিনি, একটু ভয় ডর আছে না। শালা গবেট, বউরে নিয়ে নতুন কোথাও হানিমুনে গেলেও কি আমারে নিবি নি? তা নিব না, কিন্তু এখন তো চল প্লিজ। বিভোর উঠে দাঁড়ায়, রান্নাঘরে এগোয়। সায়ন পিছন পিছন আসে, রিকোয়েস্ট করে, প্লিজ দোস্ত, তুইও আয়। তুই, আমি, উর্মি, দিশারি 4 জনে মিলে দার্জিলিং ট্যুর, জোস হবে, প্লিজ আয়। সায়ন, জোশ করিস না, অফিসে ছুটি নিতে হবে। গত মাসেই 2 দিনের ছুটি নিয়ে বাড়ি গেলাম, এখন আবার কি ভাববে? তুই বললে ছুটি দিবে, প্রমোশন পেয়েছিস, একটা দাম আছে না, প্লিজ দোস্ত। বিভোর কিছুক্ষণ কিছু একটা ভাবে, তারপর কোনো মতে বলল, আচ্ছা যা, যাব। দিশারিরে বলছস? সায়ান প্রফুল্ল মুখ করে বলল, রাতেই বলেছি, ও রাজি।
আগামী রবিবার আমরা যাত্রা শুরু করব। বিভোর পেঁয়াজ কাটতে কাটতে ছোট করে বলল, সায়ন রাজশাহীর ছেলে। বিভোর সায়ন একই স্কুল কলেজে পড়েছে। ভার্সিটি বয়সে এসে আলাদা হয়ে যায়। সায়ন ঢাকা গুলশানে চলে আসে। অনলাইনে ফোনে যোগাযোগ ছিল দুজনের, মাঝে মাঝে দেখাও হতো। 11 মাস পূর্বে বিভোর ঢাকায় চাকরির ইন্টারভিউ দেয় শখে, কিন্তু চাকরিটা হয়ে যায়। মোটা অঙ্কের বেতনের চাকরি কে ত্যাগ করতে চায়? বিভোর ঢাকা চলে আসে, গুলশানে ফ্ল্যাট ভাড়া নেয়। সায়ন ভালো ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। কলেজের বান্ধবী দিশারিকেও পেয়ে যায় রাস্তায়, কাজে মন দেয়। প্রমোশন পেয়ে গত মাসে ফ্ল্যাট কেনে। একটু আগে যে কইলি আমি পর্বতারোহী, কোন আন্দাজে কইলি? সায়ন হেসে বলল, সবসময় পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াস, ভিডিও করে ফেসবুকে দিস, সবাই তো তোরে তাইই বলে। এইগুলো তো শখের বসে, ভালো লাগে পর্বত। পর্বতকে নিজের আপন মনে হয়। সারা জীবন পর্বত আর অফিস লইয়াই থাকবানি মামা, বিয়ে শাদী প্রেম প্রীতি করবা না? প্রেমটা বউয়ের জন্য রাখছিলাম, কিন্তু বউও বিয়ার রাতে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে ফাঁকি মাইরা উড়াল দিছে। আর প্রেম নাই মনে। বিভোর ডিম ভাজতে ভাজতে বলল। সায়ন ফ্রিজ খুলে আপেল নেয়, ড্রয়িংয়ে যেতে যেতে কথা ছুড়ে দেয়, প্রেম যখন আসবে তখন আটকাইতে পারবে না মামা। বিভোর দুর্বোধ্য হাসল। 1 বছর আগের সেই রাতটার কথা মাঝে মধ্যেই মনে হয়, তবে ধারার মুখটা ঠিক মনে নেই, নামটাই যা শুধু মনে আছে। কখনো খোঁজ নিতেও ইচ্ছে হয় না বিভোরের। রাগও নেই ধারার ওপর, মেয়েটার তো দোষ নেই, ভালোবেসে পালিয়েছে। ভালোবাসা দোষের নয়, ডিভোর্স নিতে একদিন হয়তো আসবে। এটা কার ছবি আঁকছস, কোন মাইয়ার? বিভোর রান্নাঘর থেকে বুঝতে পারে সায়ন কোন ছবির কথা বলছে। সে রান্নাঘর থেকে উত্তর দেয়, জানি না রে, কল্পনা থেকে আঁকছি। বিভোর ছুটির দিনে এটা সেটা আঁকে। 2 মাস আগে একটা মেয়ের ছবি আঁকে। মেয়েটা প্রাইভেট কারে বসে আছে, গালের অর্ধেক, ঠোঁট নাক 2 হাত দিয়ে ঘুরে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। মেয়েটা হাসলে চোখ দুটিও হাসে, চিকচিক করে চোখের মণি, চুল উড়ছে বাতাসে। কল্পনা থেকে ছবিটা আঁকা। কেন জানি ছবিটা খুব বেশি ভালো লাগে তার, খুব বেশি। বিভোরের কাছে আঁকা এটা বেস্ট ছবি। বিকেলে বিভোর বের হয় বাইক নিয়ে, মিরপুর এসে জ্যামে আটকায়। 15 মিনিট পার হয়ে গেছে জ্যামে। গরম নেই ভাগ্যিস, সকাল থেকে বাতাস হচ্ছে হালকা। রাতে বৃষ্টি আসার সম্ভাবনা প্রবল। আকাশটা ঘোলাটে, সন্ধ্যা হওয়ার উপক্রম তখন। বিভোর সামনের চুল খাড়া করতে করতে আশপাশে তাকায়। চোখে আটকে যায় রাস্তার পাশে ফুটপাতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, লেডিস শার্ট জিন্স পরা, কানে সাদা হেডফোন, কারোর সাথে কথা বলছে। 2 গালের অর্ধেক ঠোঁট, নাক ঘুরে হাসছে, যেন চোখ দুটিও হাসছে। আশ্চর্য, সামনের সিল্কি চুল মৃদুল বাতাসে মৃদু উঠছে। কল্পনায় আঁকা কারো অবয়ব বাস্তবে দেখা সময়ের সাথে রিয়াকশন নিতে হয়, বিভোরের জানা নেই। ও মিয়া, বাইক টানো। বিভোর পেছনে তাকায়। একজন রিক্সা ড্রাইভার তাকে বলছে, জ্যাম ছেড়ে দিয়েছে। বিভোর আরেকবার তাকায় ফুটপাতে, মেয়েটা নেই। দীর্ঘশ্বাস ফেলে বাইক স্টার্ট দেয়। ছবির মেয়েটাকে সে ভালোবাসে না, শুধু ভালো লাগে দেখতে, আর এটা নিয়ে মাথাও ঘামায়নি। ঠোঁট হাসলে চোখ হাসে, এমন মেয়ে হাজারটা আছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, জানালার পর্দা উঠছে। দিশারি তাড়াতাড়ি করে জানালা বন্ধ করে। তখনই কলিং বেল বেজে ওঠে। নিহা ফোন টিপছিল। দিশারি তাড়া দেয়, বসে আছিস কেন, দেখ কে এসেছে এই রাতের বেলা। নিহা বিরক্তি নিয়ে ওঠে। দরজা খুলে কাক ভেজা একটা মেয়েকে দেখতে পায়। চিকন চাকন, জিন্স শার্ট পরা, উচ্চতায় 5 ফিট 8 তো হবেই। বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে। কে তুমি? মেয়েটি মৃদু হেসে বলল, দিশারি নামে কেউ। কে রে? দিশারি রুম থেকে বেরিয়ে দরজার সামনে আসে। মেয়েটিকে দেখে চিৎকার করে উঠল সে, ধারা তুই? ধারা হেসে মাথা নাড়ায়। দিশারি ভেজা অবস্থায় থাকা ধারাকে জাপটে ধরে। ধারা চিৎকার দেয়, ভিজে যাবে আপু, ছাড়। দিশা আরেকটু জোরে চেপে ধরে। খুশিতে বাকবাকম হয়ে বলল, ভিজুক, কতদিন পরে বোনটারে দেখছি, জড়িয়ে ধরবো না?
ধারা দীর্ঘ হেসে দিশারিকে জড়িয়ে ধরল, অভিমানী স্বরে বলল, আমার খোঁজ নিতে ইচ্ছে হয় না তোর আপু? দিশারি ধারাকে ছেড়ে বলে, আগে ভেতরে আয়, ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া কর, তারপর কথা হবে। ধারা বেজা ব্যাগ নিয়ে ভেতরে ঢোকে। সব কাপড় ভিজে গেছে। দিশারি কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে। নিহা দিশারিকে গুঁতো দিয়ে জিজ্ঞেস করলো, কে রে? দিশারি হেসে জবাব দেয়, আমার বোন, মামাতো বোন। দিশারি নিহা দুজনই একই কোম্পানিতে জব করে, সেই সূত্রেই পরিচয়। বিকেলে দিশারির মা বাবা দেশের বাড়ি গেছে, তাই নিহা এসেছে দিশারিকে সঙ্গ দিতে। ধারা ওয়াশরুম থেকে বের হয়ে ডাইনিং রুমে আসে। দিশারি খাবার সাজাচ্ছে। ধারা নাক কুচকে বলল, খাবো না আপু। খাবি না মানে মার দিব, রাত 9টা বাজে। দিশারির ধমক। তাই বলে ভাত? রুটি বা ব্রেড দে, ভাত না। আচ্ছা বস, দিচ্ছি। দিশারি ব্রেড এগিয়ে দেয়। ধারা খেতে খেতে বলল, ফুফি কই, দেখছি না যে? মা বাবা তো বাড়িতে গেছে আজকে। ধারা ছোট করে উত্তর দেয়, ও। তারপর আবার জিজ্ঞেস করলো, এই আপুটাকে? দিশারি নিহার সাথে ধারার পরিচয় করিয়ে দেয়। খাওয়ার পর্ব শেষ করে দুই বোন গল্প করতে বসে। নিহা পাশের রুমে বয়ফ্রেন্ডের সঙ্গে ফোন আলাপে ব্যস্ত। দিশারি শুরু করে, কই থেকে আসলি? হোটেল থেকে। আর কেউ আসেনি? ধারা ভারী ইনোসেন্ট গলায় বলল, না তো, একাই আসছি। দিশারি আটকে উঠল, সে কি একা? ধারা মাথা নাড়ায়। দিশারি সরু চোখে তাকায়। ধারাকে পরখ করে নিয়ে বলে, বাড়ি থেকে পালিয়েছিস? ধারা এক চোখ বন্ধ করে জড়সড় হয়ে বাচ্চামি ভঙ্গিতে বলে, কেমনে জানলি? আপনার এই কাহিনী মনে কয় সারা দুনিয়াই জানে। পাত্র ঠিক হইলেই যে পালান। আমার আরে তো ছোট খালা বলছে। দরজার ওপাশ থেকে নিহা রুমে ঢুকতে ঢুকতে বলল, পাত্র ঠিক হলেই পালায় মানে? দিশারি ধারার দিকে তাকিয়ে হাসে। তারপর নিহাকে বলল, ও বাউন্ডুলি স্বভাবের, সারাক্ষণ ঘুরে বেড়ায়, ট্রাভেলিং করে, পুরো বাংলাদেশ ওর চেনা, পড়তে যায় না। তাই বড় মামা 4 বছর ধরে চেষ্টা করছেন বিয়ে দিয়ে দিতে, কিন্তু পারছে না। দিশারিকে বাধা দিয়ে নিহা বলল, কেন? দিশারি মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নাড়িয়ে বলল, আহ, বলতে দিবি তো? সরি, বল। পাত্র ঠিক হওয়ার পরদিনই উনি বাড়ি থেকে পালায়, তাই আর বিয়ে হয় না। নিহা ধারার দিকে তাকায়। হকচকানো চোখে ধারাকে বলল, এত সাহস? থাকো কই তখন? দিশারি ফোড়ন কাটল, হোটেল রাইট? ধারা হেসে মাথা নাড়ায়। নিহা প্রশ্ন করে, টাকা? তাই তো, টাকা পাস কই? দিশারিও উৎসুকভাবে তাকায়। ছোট ভাইয়া দেয়। ধারা স্বাভাবিক কণ্ঠ, মানে ছোট ভাই তোর পালাতে হেল্প করে? ইয়া মাবুদ। দিশারি তালগোল পাকিয়ে মাথায় হাত রেখে বলল। নিহা বিড়বিড় করে, কি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। দিশারি আরো পাশ ঘেঁষে বসে ধারার, মস্তিষ্কে অনেক প্রশ্ন গিজগিজ করছে। যখন বাড়ি ফিরিস কিছু বলে না? বড় দুই ভাইয়া, বাবাই মা অনেক বকে, কিন্তু তারপরে ছেড়ে দেয়। প্রথমে যখন পালিয়েছিলি, ফেরত আসার পর কি রিয়াকশন ছিল? আর কি, ভেবেছিল বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়েছিলাম, তারপর ছ্যাঁকা খেয়ে বাড়ি ফিরেছি বলে হো হো করে হেসে উঠল ধারা। নিহার চোখ পিটপিট করছে। মেয়েটার কাছে জীবন কতই না সোজা। 3 ভাইয়ের আদরের এক বোন, বাবা মায়ের এক মেয়ে, তাই বলেই হয়তো এত আনন্দ তার। যা ইচ্ছে হয় করে ফেলে, পরোয়া করে না। আচমকা ধারা মুখের ভঙ্গি এমন করে যেন সে গুপ্তধনের সন্ধান পেয়েছে। ফিসফিসিয়ে বলল, আপু একটা কথা জানিস? দিশারি দ্বিগুণ উৎসুক দৃষ্টি নিয়ে বলল, কি? 1 বছর আগে আমার একটা সত্যি সত্যি বিয়ে হয়ে গিয়েছিল। নিহা দিশারি হা হয়ে যায়, একসঙ্গে বলে ওঠে, তারপর? ধারা গলা খাকারি দিয়ে টান টান হয়ে বসে পা ভাঁজ করে। তারপর বলল, বিয়ের 3 দিন আগে শুনি আমার বিয়ে, আবার ঘরোয়াভাবে, কাউকে দাওয়াতও দেওয়া হয়নি। ছোট ভাই তখন ট্যুরে ছিল, সাহায্য করার কেউ ছিল না। 3-4 জন মিলে আমাকে পাহারা দিত। কত চেষ্টা করি পালানোর, কিন্তু পারিনি। তারপর একটা বুদ্ধি করি। কি বুদ্ধি? একটা নাটক দেখছিলাম। বিয়ের রাতে বউ বরের গলায় ছুরি ধরে বলে, ছোবেন না, নয়তো মেরে দেব। আমার বয়ফ্রেন্ড আছে, বাইরে থাকে, দেশে আসলেই বিয়ে করব আমরা। তো আমি বুদ্ধি করলাম আমিও সেম কাজ করব।
আমার এক ফ্রেন্ড ফ্রান্সে থাকে, ওকে সব খুলে বলি, রাজি করাই ফোনে আমার সাথে বয়ফ্রেন্ডের মতো কথা বলতে। তারপর প্ল্যান মতো সবই হয়। বরের ফোন দিয়ে ফ্রান্সের ফ্রেন্ডের সাথে কথা বলি, এর পরদিন চিঠি লিখে পালাই। চিঠিতে লিখে দিয়েছি বয়ফ্রেন্ডের জন্য পালাচ্ছি। নিহা ও মাই গড বলে রুম থেকে বেরিয়ে যায়। দিশারি অবাক হয়ে তাকিয়ে আছে ধারার দিকে। ধারা হাসছে, যেন সে খুব সওয়াবের কাজ করেছে, আর সেটাই বলেছে। দিশারি আবার প্রশ্ন করলো, পালাবি যখন, বয়ফ্রেন্ডের নাটকের কি দরকার ছিল? আরে আপু, বয়ফ্রেন্ডের কথা না কইলে রাত্রে যদি ছুঁয়ে ফেলতো? সেটা না হয় বুঝলাম, ফোনে কথা বললি যে, আবার চিঠিও লিখলি, এসব কেন? ফোনে কথা বলার আগে ফোন রেকর্ড অন করেছি, তারপর কথা বলেছি। আর চিঠি লিখেছি যাতে পুরো পরিবারের কাছে খারাপ হয়ে যায়, নইলে যদি আবার তুলে নিতে আসে। তাই বলে এত বড় মিথ্যা কথা? ফোন রেকর্ড কেন করলি? যদি কখনো শোনে ওই পোলায়, তাহলে বুঝবো সত্যি আমার বয়ফ্রেন্ড ছিল। এইটা আজাইরা ছিল, বাকিগুলো ঠিক আছে। তারপর কি হলো, ডিভোর্স হইছে? ধারা মুখ গুমট করে বলল, ওরা বাবাই ভাইয়ারে খুব অপমান করেছে, আমারে নিয়ে নাকি বাজে কথা বলছে ওদের লোক, মারামারিও নাকি হয়েছিল। এখন কেউ কারো মুখ দেখতে পারে না, একজনের এলাকায় অন্যজন ঢুকেই না। বড় ভাই আর ওই পোলার বড় ভাই নাকি কোন বাজারেও মাইর লাগছে। দিশারি বিছানা থেকে নামতে নামতে বলল, সব তো তোর জন্যই। ধারা কাঁদো কাঁদো হয়ে বলল, সবাই এইটাই বলে, শুধু কি দরকার ছিল জোর করে বিয়ে দেওয়ার? আরমালি খুলে ফোল নেয় দিশারি, তারপর বিছানায় এসে বলল, তুই তাহলে বিবাহিত, ডিভোর্স তো হয়নি, বরের চেহারা মনে আছে? হুম, তবে দেখলে চিনব। বাহ, আমার কথা বাদ, তোর ওপর অনেক রাগ আমার আপু। দিশারি ধারার দুগালে হাত রেখে বলল, কেন রাগ? আমি তো জানি তোর নাম্বার হারিয়ে ফেলেছিলাম, আর আব্বা না করেছে তোদের বাড়ি আর না যেতে, তার উপর একটা প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত ছিলাম রে। ধারা কপট রাগ নিয়ে বলল, তোর আব্বুটা পচা, কি করবি বল? আম্মা আব্বা পালিয়ে বিয়ে করেছে, সেই দোষে এত বছরেও আম্মার মুখ দেখে না আমার মামারা, তাই তো আব্বার এত রাগ। ধারা আর কিছু বলল না, কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ে। দিশারি পাশে শুয়ে নরম কণ্ঠে বলল, স্বামীর বাড়ি ফিরবি না? বা আর বিয়ে? ওই বাড়ি ফেরা ইম্পসিবল, ওরা মানবে না। না আমার বাই ভাব। আর বিয়েও করব না, বিয়ে করলে শ্বশুর শাশুড়ি স্বামী সংসার হবে, কাজ করতে হবে, ঘুরতে পারবো না। আমার পুরো পৃথিবী ঘোরা বাকি। দার্জিলিং যাবি? ফ্রেন্ডদের সাথে কাল দিন পর যাচ্ছি। দিশারির কথা শুনে ধারা লাফিয়ে ওঠে। সে আর বলতে, যাব, অবশ্যই যাব। ধারার কণ্ঠে খুশির ঢেউ। দিশারি উঠে বসে বলল, আচ্ছা যাবি, কাল আমার ফ্রেন্ডদের বলে দেব। আমার সাথে আমার বোনও যাচ্ছে। ধারা চিন্তিত মুখে করে বলল, রাজি হবে ওরা? মাইন্ড করবে না? আরে না না, ওরা আমার গুড ফ্রেন্ড, একজন তার গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে, আরেকজন সিঙ্গেল, আমার ক্রাশ। ধারা ঠোঁট কামড়ে চোখ শুরু করে তাকায় দিশারির দিকে। ক্রাশ মানে? দিশারি সচকিত হয়ে বলল, আরে না না, কিছু না। এই বল না, না না বল না প্লিজ। দিশারি ইনোসেন্ট মুখ বানিয়ে তাকায়, বলল, কি বলবো? তোর ফ্রেন্ডকে নিয়ে তোর অনুভূতি। দিশারি চুল গুজে লজ্জায়, তারপর বলল, ওর নাম বিভোর, আমরা একসাথে ভার্সিটিতে পড়েছি। 8 মাস আগে দেখা হয় রাস্তায়, তখন আবারও ফ্রেন্ডশিপ হয়। ওরে ভালো লাগতো অনেক আগে থেকেই, কিন্তু এখন মনে হচ্ছে ভালোবাসি। ধারা দুহাত মাথায় রেখে খুশিতে গম গম করে বলল, ও মাই গড, সিরিয়াসলি? 27 বছর বয়সে এসে আমার বোন তাহলে প্রেমে পড়ল? বিয়ের খাওন কবে খাচ্ছি? দিশারি ভ্রু কুচকে ফেলে। ধারার উড়ুতে থাপ্পড় দেয়। ধারা উ করে উঠল, তারপর আর্তনাদ করে বলল, উফ, ব্যথা পেয়েছি, এত জোরে মারলি কেন? তুই এত বেশি ভাবিস কেন? ও আমায় জাস্ট ফ্রেন্ড ভাবে, এসব অনুভূতি ওর নেই। অনুভূতিহীন পুরুষ মানুষ। 27 বছর তো ওরও, অথচ গার্লফ্রেন্ড নেই, বিয়ে করে না, কি এক পাহাড় পর্বত এসব চড়ে বেড়ায়। ধারা উৎসাহ নিয়ে বলল, পর্বতারোহী নাকি? দিশারি শুয়ে পড়ে, ছোট করে উত্তর দেয়, ধারা চোখ বড় বড় করে বলল, বাবা, ট্রাভেলিং ভালোবাসে?
না, ওর ঘুরতে ভাল লাগে না যেখানে সেখানে, শুধু পাহাড় পর্বত ভালোবাসে, ভালো লাগে। ধারা কতক্ষণ কি ভাবে, তারপর দ্বিগুণ উৎসুক হয়ে বলল, এই দেখতে কেমন রে? দিশারি চোখ বন্ধ করে ঘুমানোর জন্য চোখ বন্ধ রেখে উত্তর দেয়, দেখার সৌন্দর্যে টু মাচ হ্যান্ডসাম, হাইট 6 ফিট 1। আর ধারা হালকা কেশে জোরে বেসুরো সুরে গান গেয়ে ওঠে, যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে। দিশারি চোখ তুলে তাকায়। ধারা দাঁত সবগুলো বের করে হাসে, বলে, তোর হিরোর আর কিছু বাকি আছে বলার? থাকলে বলে ফেল। দিশারি উঠে বসে, ধারার গালে আলতো করে থাপড় দেয়, বলল, আজ ঘুমাতে তো দিবি না জানি, নিপারে ডেকে আনি, একসঙ্গে আড্ডা দিই। নিপা, ধারা, দিশারি একসঙ্গে গোল হয়ে বসেছে, একজন অন্যজনের গল্প শুনছে, শোনাচ্ছে, মাঝে মাঝে আওয়াজ করে হেসে উঠছে। বেশি হাসছে ধারা, হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ধারা একসময় উঠে ওয়াশরুমে যায়, তখন নিপা দিশারিকে বলল, মেয়েটা খুব মিষ্টি। দিশারি হেসে উত্তর দেয়, প্রাণোচ্ছল, খুব হাসে, সবসময় খুশিতে থাকে। আর কি লম্বা মেয়েটা, তুইও তো লম্বা। আমার মামা মামি খালা মা সব লম্বা, তাই আমরাও লম্বা, তবে মেয়েদের মধ্যে বেশি লম্বা ধারাই। ইন্ডিয়ান হিরোইনদের মতো। মেয়েটার হাসিটা আমার ভাল লাগছে। তোরা দু বোনই সুন্দরী, তোদের মাঝে আমি লিলিপুট কুৎসিত। দিশারি ধমকে উঠল, ছি, এভাবে বলতে নেই, তুই তো মায়াবতী, শ্যাম বর্ণের মায়াবতী। নিপা হাসে, বলে, আমার বয়ফ্রেন্ডও আমাকে তাই বলে। ধারা আসতেই নিপা জিজ্ঞেস করলো, এই ধারা, তোমার জন্য এত লম্বা বর কই থেকে খুঁজে বের করেন তোমার আব্বু? এত লম্বা পোলা আছেনি দেশে? ধারা হেসে জবাব দেয়, থাকবে না কেন, অবশ্যই আছে, কম আর কি, তবুও খুঁজে বের করে ফেলে বাবাই। সব 6 ফিট নয় তো আরও বেশি। 2-3টা মেয়ে একসঙ্গে হলে কথার যেন শেষ থাকে না। বাইরে জলপ্রাতের মতো বৃষ্টি, নভেম্বর মাস, শীতের শুরু মাত্র, এখন এরকম বৃষ্টি। আবহাওয়ার রুটিন মাফিক আর চলে না, ওদের কথায় কথায় আড্ডা চলে সেই ভোর রাত অবধি। বিভোর অফিস থেকে ছুটি নিয়ে এসেছে কিছুক্ষণ আগেই। সায়ানকে কল করে বলেছে বাসায় আসতে। শাওয়ার নিয়ে খেতে বসে তখন দিশারির কল আসে। বল। শোন, আমার বোনও যাবে আমাদের সাথে। তোর বোনদের তো বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সহ যাইব? আরে না, মামাতো বোন যাবে। ও, ছোট নি বেশি? না না, অ্যাডাল্ট, 23 বছর আর কি। ও আচ্ছা, আমার প্রবলেম নাই, সায়ানের সঙ্গে কথা বল, আমি কথা বলছি। থ্যাঙ্কস দোস্ত, রাখ ফোন, খাইতে দে। দিশারিকে রাখার সুযোগ না দিয়েই বিভোর কল কেটে দেয়। ক্ষুধায় পেট চোঁ চোঁ করছে। খাওয়ার মাঝে কলিং বেল বেজে ওঠে। বিরক্তির চরম পর্যায়ে চলে আসে বিভোরের মেজাজ। রাগ নিয়ে দরজা খোলে। সায়ন টান টান করে হেসে ভেতরে ঢোকে। বিভোর সায়নের কোমর বরাবর একটা লাথি দেয়। সায়ন টাল সামলাতে না পেরে পড়ে যায়, হুঙ্কার দেয়, কি হয়েছে বেটা? বিভোর কোনো জবাব না দিয়ে টেবিলে গিয়ে বসে, খাওয়ায় মন দেয়। সায়ন বুঝতে পারে বিভোরের খাওয়ার মাঝে যে ব্যাঘাত ঘটিয়েছে, তাই লাথি খেয়েছে। বিভোরের বাজে অভ্যাস এটা, খাওয়ার মাঝে বিরক্ত করা কেন যেন সহ্যই করতে পারে না। সায়ন সোফায় বসে টিভি অন করে। বিভোর খাওয়া শেষ করে আসে, বলল, আজ রাতেই রওনা দেই? সায়ন হকচকিয়ে বলল, কি কস, আজই কেন, কাল রাতে তো। 5 দিনের ছুটি নিছি, 5 দিন পর শুক্রবার, আজ রওনা দিলে 4 দিন 5 রাত দার্জিলিং কাটাতে পারবো, শুক্রবার গাড়িতে উঠবো। উর্মি রাজি হবে? রাজি করা? সায়ন উর্মিকে কল করে সব বলে, উর্মি রাজি হয়। তারপর কল করা হয় দিশারিকে। দিশারি একটু রেগে যায়, ধমকায়, তারপর সায়ও দেয়। সায়ন সোফায় হেলান দিয়ে বসে, কাঁদো কাঁদো স্বরে বলল, দার্জিলিং যাচ্ছি তো ঠিকই, কিন্তু ফকির হয়ে আসমুনে মামা। বিভোর তীর্যক হাসলো, বলল, জমি আছে না, বেসা লও মিয়া। সায়ন আফসোস করে বলল, সরকারি একটা চাকরি যদি পাইতাম, আর তুমি মিয়া সরকারি চাকরি পাইয়াও ছাইরা দিস। বিভোর চ্যানেল পাল্টাতে পাল্টাতে বলল, সরকারি চাকরিতে ছুটি পাওয়া যায় না, ছুটি দেয় না, পর্বত থেকে আলাদা থাকতে হয়, এর চেয়ে প্রাইভেট কোম্পানি ভালো, ছুটি দেয়, বেতনের তো সমস্যা নাই, বেশিই দেয়। রাত 8:30 নাগাদ তখন
ঠান্ডা হিমহিম বাতাসে সায়ন, উর্মি, ধারা, দিশারি বিভোরের জন্য অপেক্ষা করছে। ধারার গায়ে লেদারের ব্ল্যাক জ্যাকেট, দিশারি উর্মি শাল পরেছে। তারা এখন ঢাকার কল্যাণপুরে আছে। বিভোর আশেপাশেই কোথাও আছে। কাকে নাকি টাকা দেওয়াই ছিল, দিয়েই আসবে। রাত 9টায় ওরা মানিক এক্সপ্রেস নন এসি বুড়িমারির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ভাড়া জনপ্রতি 850 টাকা। সায়ন বিভোরকে কল করে। বিভোর বলল আসছে। সায়ন তিনজনকে উদ্দেশ্যে বলল, তোমরা গিয়ে সিটে বসো, আমি বিভোর একসাথে আসছি। দিশারি রয়ে শয়ে বলল, থাক, ও আসলেই উঠবো একসাথে। উর্মি, ধারা কথার মেলা নিয়ে বসেছে, বকবক করেই যাচ্ছে। এর মধ্যেই বিভোরকে দেখা যায়। সায়ন হাত তুলে আওয়াজ করে, বিভোরকে বলল, এইখানে এইখানে। বিভোর দ্রুত পায়ে হেঁটে আসে। ধারা তাকায়। ব্ল্যাক জ্যাকেট পরা লম্বা ছেলেটাকে কেন যেন তার বড্ড চেনা চেনা মনে হচ্ছে। যত এগোচ্ছে তত বেশি চেনা মনে হচ্ছে। আর মাত্র 4 হাত দূরে বিভোর তখন। ধারা বিড়বিড় করে বলে উঠল, ও আল্লাহ, আমার বর। ধারা দ্রুত ঘুরে দাঁড়ায়। হৃৎপিণ্ডের গতি বেড়েছে, মারাত্মক। চোখ বন্ধ করে বিপদের সূরা বিড়বিড় করে পড়া শুরু করে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগসিক। আরবিতে বলার পর আবার বাংলায় উচ্চারণ করলো, হে চিরঞ্জীব, হে বিশ্ব চরাচরের ধারক, আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। আবারও বিড়বিড় করে, আল্লাহ বাঁচাও, পাবলিকের সামনে মার খাওয়াইও না। বিভোর ধারাকে দেখিয়ে দিশারিকে বলল, তোর বোন? দিশারি হুঁ বলল। বিভোর রসিকতা করে বলল, ভাবছিলাম তুই এত লম্বা, এখন থেকে তোর চেয়েও লম্বা আছে। তো অন্যদিকে ফিরে আছে কেন, শরম পাইতেছে নাকি? দিশারি ধারাকে ঘুরে দাঁড়ায়। ধারা এক চোখ বন্ধ রেখে তাকায় বিভোরের দিকে। বিভোর ভারী চমকালো। 1 বছর আগের স্মৃতি মুহূর্তে চোখের পর্দায় ভেসে উঠল। তবে এটাই যে ধারা, এ ব্যাপারে সে পুরোপুরি শিওর হতে পারছে না। সেদিন ধারার অনেক সাজগোজ করা ছিল, আজকের মেয়েটা নর্মাল। ঘোর লাগা গলায় জিজ্ঞেস করলো, নাম? ধারা কাপা গলায় বলল, ধারা, সিদরাতুল ধারা। বড্ড চেনা কণ্ঠ, বড্ড চেনা মানুষ, বড্ড চেনা নাম। এক রাতে এত চেনা কেউ হয়? অথচ তার অবয়বই ছিল মনে ছিল না। তাহলে এই মুহূর্তে বিভোরের কেন মনে হচ্ছে খুব চেনা? স্বামী স্ত্রী নামক পবিত্র বন্ধনে আজও জড়িয়ে আছে বলেই হয়তো। বিভোরকে অমন করে ধারার দিকে তাকিয়ে থাকতে দেখে দিশারি বিভোরকে ধাক্কা মেরে বলল, কি রে, চিনিস নাকি? বিভোর ধারার দিকে তাকিয়েই জবাব দেয়, দিশারি দিশিমাহীন আশ্চর্য হয়ে বলল, কেমনে? ফেসবুক ফ্রেন্ড। হ্যাঁ, ফেসবুক ফ্রেন্ড। বিভোর কিছু বলে ওঠার আগেই ধারা বলে উঠল। বিভোর স্তব্ধ হয়ে গেল, সেই সাথে আহত। পরক্ষণেই মনে হলো ধারার বয়ফ্রেন্ড আসার কথা ছিল 1 বছর পর। এসেছে? বিয়ে হয়েছে ওদের? মনের প্রশ্ন মনেই রয়ে গেল। মুখে কিছু বলল না। খুব স্বাভাবিকভাবে হেসে সায়নকে বলল, মামা দাঁড়াই থাকবা, আয় জলদি। বিভোর বাসে উঠল সবার আগে, তারপর সায়ন, উর্মি। দিশারি ব্যাগ হাতে নিয়ে ধারাকে বলল, চল। ধারা বিব্রত হয়ে বলল, আপু, আমি না যাই? দিশারি শ্বাস রুদ্ধকর কণ্ঠে বলল, সে কি, কেন? ধারা আমতা আমতা করে বলল, বাড়ি যাব। দিশারি সন্দিহান চোখে তাকায়, বলল, বিভোরকে দেখে যেতে চাচ্ছিস না কেন? বিভোর ধারার বর, বলতে গিয়েও ধারা বলেনি। সে তো আর বিভোরকে ভালোবাসে না, দিশারি ভালোবাসে। দিশারি যখন জানবে ছোট বোনের বর তার ক্রাশ, তার ভালোবাসা খুব আহত হবে। যে সম্পর্কের কোনো মূল্যই নেই, দুজনের কারো কাছে সেই সম্পর্কের জন্য কাউকে কষ্ট দেওয়া মোটেও ঠিক হবে না। এসব ভেবে ধারা ঠোক গিলে কথা সাজিয়ে বলল, ফেসবুকে একটু তর্কাতর্কি হয়েছিল ওনার সাথে। দিশারি হেসে বলল, দূর, এসব কোনো ব্যাপার হলো? দেখিস একদিনেই বন্ধুত্ব হয়ে যাবে। অনলাইন জগতে বিভোর খিটখিটে, কারো সঙ্গে মিশতে পারে না, কিন্তু বাস্তবে হ্যাঁ, দেখতেই পাবি, চল। দিশারি ধারার হাত ধরে বাসে টেনে তোলে। প্রথম সারিতে উর্মি, সায়ন, বিভোর, আর বিভোরের পাশে একজন বয়স্ক লোক বসেছে। দ্বিতীয় সারিতে দিশারি আর ধারা। ধারাদের সিটের পাশে সামনেটাতেই বিভোর। ধারার সিট থেকে স্পষ্ট তার এক পাশ দেখা যাচ্ছে। দুজনেই গম্ভীর হয়ে বসে আছে। বাতাসে অস্বস্তি মিশে অক্সিজেন হয়ে নিঃশ্বাসের ভেতরে চলে যাচ্ছে।
ধারা চোখা চোখে বিভোরের দিকে তাকায়। বিভোর সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে। বাস ছাড়ে ঠিক রাত 9টা বাজে। বাসে যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত। অনেকে সিটে হেলান দিয়ে ঘুমোচ্ছে। দুটি মানুষ শুধু দুজনের কথা ভাবছে। প্রেমের কথা নয়, ভালোবাসার কথা নয়। দুজনই চাইছে বিপরীত মানুষটার থেকে আলাদা হতে। দুজনই দুজনের উপস্থিতি মেনে নিতে পারছে না। কিভাবে পালানো যায়? পরবর্তী সময়গুলো একসাথে কেমন কাটবে? কিভাবে কাটবে? উত্তর নেই কোনোটারও। রাত গভীর। শীতের প্রকোপে অনেকে কাঁপছে। ধারার হাত পা মুখ ঠান্ডা বরফ হয়ে গেছে। বাসের সব জানালা বন্ধ করে দেওয়া হয়। ধারা ফোন বের করে ফেসবুকে লগ ইন করে। নিউজ ফিডে স্ক্রল করতে থাকে, কিন্তু মন পাশের সারির সামনের সিটে। তাকাতে ইচ্ছা হচ্ছে একবার। ধারা তাকায়, দেখে বিভোর এখনো চোখ বুজে আছে। বিভোর অনেকক্ষণ হলো ধারার কথা ভাবছে। মুখটা ভালো করে দেখা হয়নি। এখন তো সবাই ঘুমোচ্ছে, একবার তাকালে কি হয়? বিভোর পেছনে ঘুরে তাকায়। তখন ধারাও তাকিয়েছিল। বিভোর ধারা একসাথে কেঁপে ওঠে। দুজনে চোখ সরিয়ে নেয়। ধারার হুট করে গরম লাগছে খুব। হাত পা মুখ কান গরম হয়ে এসেছে লজ্জায়। বিভোর জোরে দম ফেলে, নিজেকে শাসায়। বিভোর রে, আর তাকাবি না ওই মেয়ের দিকে। আইন মোতাবেক বউ হলেও বউ বলে না। এখন তোরা দুজনে অচেনা মানুষ। আচ্ছা, কখনো কি ওদের পরিচয় ছিল? একবার রাস্তায় দেখেছে ধারাকে, আর একবার বাসর ঘরে। এইটুকুতে কেউ পরিচিত হয়? যদি হয় তাহলে ওরা দুজনেই পরিচিত। সকাল 8টায় বুড়িমারি স্থলবন্দরে পৌঁছলো ওরা। পৌঁছেই নিজেদের পাসপোর্ট জমা দেয় মানিক এক্সপ্রেসের কর্মচারীদের কাছে। তারা জনপ্রতি 250 টাকা বিনিময়ে বাংলাদেশ ইমিগ্রেশনের সব কাজ সম্পন্ন করে দেয়। সায়ন বিভোরকে বলল, ফ্রেশ হয়ে নাস্তা করি আগে। বিভোর সায় দিয়ে বলল, চল, সামনে একটা রেস্টুরেন্ট আছে। ফ্রেশ হয়ে রেস্টুরেন্ট টেবিলে নাস্তা করতে বসে ওরা। ধারা বিভোর সরাসরি। বাকি 3জন পকপক করে নাস্তা করছে, উল্লাস করছে। অথচ এই 2জন চুপ। দিশারি ধারাকে ধাক্কা দিয়ে বলল, কিরে, সারা রাত পকপক কইরা ঘুমাইতে দেস নাই, আর এখন বিলাই সাতছস? ধারা তরঙ্গহীন গলায় বলল, ভালো লাগছে না। এ মা, ভ্রমণপ্রিয় নারী ভ্রমণে এসে বলছে ভালো লাগছে না? এ তো অবিশ্বাস্য। বিভোর কান খাড়া করে সবটা শুনে। এমন করে চলতে থাকলে 5টা দিন জলে যাবে। দুজনের বসে আলোচনা করা উচিত, যদি অস্বস্তি আড়ষ্টতা কিছুটা কাটে। সকাল 9টায় ইমিগ্রেশন অফিস খোলার পর শুধু ছবি তোলার কাজটা লাইন ধরে সারতে হলো ওদের। ব্যাস, বাংলাদেশ বর্ডারের কার্যক্রমের সমাপ্তি হল। এবার হেঁটে ভারতীয় ইমিগ্রেশনে ঢুকতে হবে। ঢোকার পথে বিভোর ধারার পাশ ঘেঁষে হাঁটে। ফিসফিসিয়ে বলে, হোটেল বুকিংয়ের পর আমার সাথে দেখা করবেন। বলেই সে সামনে চলে যায়। ধারার ভ্রু দুটি বেঁকে গেল। 7-5 ভাবতে থাকে, কি জন্য দেখা করতে বলছে? সব জেনে গেছে নাকি মারবে? ধারা বিড়বিড় করে, আল্লাহ, এবারের মতো রক্ষা করো, প্রমিস করছি আমি আর বাসা থেকে পালাবো না। ধারার মনে হলো গায়েবী জবাব এসেছে। ধারা, তুই এই নিয়ে কয়বার প্রমিস করেছিস? বারবার প্রমিস ভেঙে পালিয়েছিস। এবার বরের হাতে মার খা। ধারা আবার বিড়বিড় করে, না না, এবার 3 প্রমিস, আমি আর পালাবো না। দিশারি পাশে তাকিয়ে দেখে ধারা নেই। পেছনে তাকিয়ে দেখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। অনেক মানুষজন দেখছে। রাগ নিয়ে হাঁটে এসে ধারার মাথায় গাঁটটা মেরে ধমক দেয়, দাঁড়াইয়া ঘুমাস কেন? ভারতীয় বর্ডারে ইমিগ্রেশনের যাবতীয় কাজ জনপ্রতি 100 রুপি করে নেয়। 2 বর্ডারের কার্যক্রম শেষ হলো। এবার যেতে হবে শিলিগুড়ি। রিজার্ভ ট্যাক্সিতে মোটামুটি 1000 থেকে 1500 রুপি। শেয়ারে গেলে জনপ্রতি 200 টাকা। আর 10 সিটের জিপে জনপ্রতি ভাড়া পড়ে 150 রুপি। বিভোর সায়নকে জিজ্ঞেস করলো, জিপ না ট্যাক্সি? সায়ন নবাবী চালে বলল, 10 সিটের জিপ নে, টাকা আমার। দিশারি বিভোর 1.5 মিনিট নাগাদ সায়নের দিকে তাকিয়ে থাকে। তারপর ব্যাপারটা গিলে নেয়। বিভোর সামনে আগায়। 5 মিনিটের মধ্যে জিপ নিয়ে আসে। মেয়েরা আগে উঠে যায়। সায়ন বিভোরকে টেনে পাশে এনে ফিসফিসিয়ে বলল, কত রুপি দিতে হইব? বিভোর দায়সারাভাবে বলল,
1,500 রুপি। বিভোর ড্রাইভারের পাশে বসলো। পেছনের সিটে সায়ন আর উর্মি, সামনের সিটে দিশারি আর ধারা। জিপ শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো দুপুর 11টা নাগাদ। পৌঁছাতে লাগবে মোটামুটি 3 ঘন্টার মতো। আকাশ একদম পরিষ্কার, সাদা নীলে উড়ে বেড়াচ্ছে মেঘেরা। কি মোহনীয়! দার্জিলিংয়ের শরৎকালের ফ্লেভার শিলিগুড়িতেই পাওয়া গেল। নভেম্বর মাসে দার্জিলিং শরৎকাল। পেছন থেকে ঘষাঘষির আওয়াজ আসছে। দিশারি মাথা ঘুরিয়ে তাকায়, দেখলো সায়ন আর উর্মি খুনসুটি করছে। দিশারি ঝাঝালো স্বরে বলল, যত খুনসুটি তোরা একা একা করিস, এইখানে করিস না। উর্মি কাচুমাচু হয়ে বসে। সায়ন ভ্রু কুচকে বলল, তোর সমস্যা কি? আর কানাকানি কি? ভালোবাসা হচ্ছে। তোর বালের ভালোবাসা। তুই এত বালবাল করস কেন? সায়নের ধমক। দিশারি আঙুল শাসিয়ে বলল, তোর সমস্যা হলে গাড়ি থেকে নেমে যা। ধারা ওদের ঝগড়া ভারী এনজয় করছে। বিভোরও মুচকি হাসছে। সায়ন দিশারি সবসময় ঝগড়া করে, একসাথে হলেই সাপে নেউলের সম্পর্ক হয়ে যায়। বিভোর গাড়ির আয়নায় তাকায়, ভেসে ওঠে ধারার মুখ। দিশারি সায়নের দিকে তাকিয়ে সে হাসছে, গজ দাঁত ঝিলিক দিচ্ছে, চোখ দুটিও যেন হাসছে। অসাবধানতা বশত ধারারও চোখ পড়ে যায় আয়নার ওপর। একজোড়া চোখ তাকেই যেন দেখছে। বিভোর দ্রুত চোখ ছড়িয়ে নেয়, কপালে চিন্তার ভাঁজ ফেলে ভাবতে থাকে, ইস, এখন নে 2 বার দেখে ফেললো, কেনই বা তাকাচ্ছি। ধারার হৃৎপিণ্ডে ধ্রিম দ্রাম করে কিছু একটা বাঁচতে থাকে। জানালার বাইরে তাকিয়ে বড় করে নিঃশ্বাস ফেলে। শিলিগুড়ির দার্জিলিং জিপ স্ট্যান্ডে পৌঁছলো ওরা দুপুর 2টার দিকে। বিভোর আরেকটা জিপ রিজার্ভ করলো। জনপ্রতি 250 রুপি। 5 জনের বড় 3টা ব্যাকপ্যাক আর 2টা লাগেজ আছে। জিপের ছাদে রেখে দেওয়া হয় ব্যাকপ্যাক আর লাগেজ। সবাই উঠে বসে। জিপ ছুটতে শুরু করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। জিপ মিনিট 50 যাওয়ার পরই দূরে চোখে পড়ল সুউচ্চ পাহাড়। এই পাহাড়ের গা বেয়েই জিপ ওপরে উঠতে শুরু করলো। পাহাড়ি রাস্তা যথেষ্ট মসৃণ, আঁকা বাঁকা। ধারা মুগ্ধ হয়ে দেখতে থাকে। জানালা দিয়ে বাতাস আসছে, চুল করে দিচ্ছে এলোমেলো। ভেতরটা আনন্দে লাফাচ্ছে। বিভোর, ধারা, সায়ন, উর্মি, দিশারি 5 জনই মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করছে পাহাড়ি বাতাস, পাহাড়ি সৌন্দর্য। বিভোর দিশারির পাশে বসেছে। আরেকবার ধারাকে দেখতে ইচ্ছে হচ্ছে বিভোরের। আর চোখে সে তাকায়। দিশারি ধারা গল্প করছে। ধারা 2 হাত দিয়ে মুখ ঢেকে হাসছে, চুল উঠছে, ওর চোখও যেন হাসছে। ধারা কিছু সেকেন্ডের জন্য বাইরে তাকায়। সেই মুহূর্তেই ধারা পুরোপুরি মিলে যায় বিভোরের আঁকা মানবীর সাথে। বিভোরের 2 ঠোঁট নিজেদের শক্তিতে আলাদা হয়ে যায়। চোখ সরিয়ে বাইরে নিক্ষেপ করে। মনে হলো বিভোর যেন হালকা হাসলো। ধারা মুগ্ধ হয়ে প্রকৃতি দেখছে। যখন ধারা দেখলো রাস্তার বাঁ পাশে ডান পাশে কোনো রেলিং বা প্রাচীর নেই, ভয় আঁতকে উঠে দিশারির হাত চেপে ধরে। মিনমিনে করুণ গলায় বলল, আপু, রেলিং প্রাচীর কিছুই নেই রাস্তার পাশে। গাড়ি এদিক ওদিক হলে ঝপাং করে গাড়ি সহ আমরা নিচে পড়ে মরেই যাব। দিশারি বাইরে তাকায়। সত্যিই তাই। দিশারি ভয় পেয়ে যায়। পাহাড় বরাবরই ভয় পায় দিশারি। তার উপর পাহাড়ের উপর গাড়ি চলছে, পড়লেই নির্ঘাত মৃত্যু। বিভোরের হাত চেপে ধরে বলে, বিভোই রে, আমি নাইমা যামো, নামাই দে। বিভোর কপাল কুঁচকে তাকায়, ধমকে বলল, হাত ছাড়, একদম ঘষাঘষি করবি না। দিশারি হাত ছেড়ে একটু দূরে বসে। কোনো মেয়ে খামচে বা চেপে হাত ধরুক, বিভোর এই ব্যাপারটা একদমই পছন্দ করে না। দিশারি আবার আর্তনাদ করে বলল, পইরা গেলে মইরা যামো, নামাই দে। বিভোর কপট রাগনের ড্রাইভারকে বলল, ভাই, ওকে নামিয়ে দেন। হ ভাই, নামায় দেন। দিশারি তাল মেলায়। বিভোর অবাক হয়ে বলল, তুই সত্যি সত্যি নেমে চাইতি? হ, তাইলে কইতাছি কেন, এ রাস্তা আমি হাইটা যামো। বিভোর বলল, বাচ্চামি করিস না দিশু। সায়ন ফোড়ন কাটল, ড্রাইভার ভাই, নামাইয়া দেন, গাড়ি থামান। বিভোর ধমকে বলল, কি কর শালা, এখানে নামবো কেন? আরে একটু নামাই দে, নইলে চিল্লাইব। নামিয়ে দে, তারপর দেখবি নিজেই আবার উঠে আসছে। দিশারি দ্রুত উত্তর দেয়, জীবনেও উঠুম না, বাকি রাস্তা হাইটটা যামো। হ, তোর দাদা রাস্তা দেখাইয়া দিব। বিভোরের ঝাঁঝালো কণ্ঠ। নামাইয়া দে কইতাছি। দিশারি নাছর বাঁধা। বিভোর,
তুই ওরে তেল দিস না, নামিয়ে দে। ও মিয়া, কি কইতাছি, গাড়ি থামান। গাড়ি থেমে যায়। সায়ন দিশারিকে ঠেলে বলল, যা নাম। দিশারি তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তোর বাপের গাড়ি এইটা? আমি কি ফকিরনি? এমনে নামতে কস কেন? সায়ন বলল, আমি তো জানি তুই এখন নামবি না, এতক্ষণ হুদাই ক্যাচাল করছস, তাই ঠেলে নামাচ্ছি। দিশারি সত্যি বেহুদা এসব করেছে। সত্যি সে নামতে চায় না, একটু ভয় পেয়েছে এই আর কি। কিন্তু সায়নের কথায় জিদ ওঠে। সত্যি নেমে যায় ধারাকে ঠেলে। ধারা বলল, আরে কি করছিস আপু, নেমে গেলি কেন? তোরা যা, আমি অন্য গাড়ি দিয়ে আসছি। সায়নের লগে এক গাড়ি দিয়ে আমি আর যাবো না। হ, যাইস না, তোরে নিতামো না। ও মিয়া, গাড়ি ছাড়ো, বলল সায়ন। দিশারি মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, হ, যা যা। বিভোগ রাগে কটমট করে বলল, তোরা কি নাটক শুরু করেছিস রাস্তার মাঝে? দুইটার কানের নিচে কখন লাগাই তার ঠিক নাই। সায়ন চুপসে যায়। বিভোর সত্যি সত্যি মেরে দিতে পারে। গার্লফ্রেন্ডের সামনে মার খাওয়া ভালো না। বিভোর দিশারিকে হুঙ্কার দেয়, তুই গাড়িতে উঠবি? দিশারি তারা চোখে বিভোরকে দেখে। পোলায় খেপেছে খুব। বিভোর খেপে গেলে মার একটাও মাটিতে পড়ে না। এই পোলা যে বউ পিটাবে রাগ দেখেই বোঝা যায়। এমনকি সবাই তাই বলে। বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে বসে দিশারি। ধারা বিড়বিড় করে বলে, বাব্বা। জিপ আবার চলতে শুরু করে। ধারা সোজাসুজি বিভোরের দিকে তাকায়। পরনে ব্ল্যাক জ্যাকেটটা নেই, এখন ব্লু শার্ট পরা। 5-6টা চুল কপালে ছড়িয়ে আছে, হালকা গোফ, গাল ভর্তি ঘন ছোট ছোট দাড়ি। ধারা শুনতে পায় গায়েবী কেউ যেন বলছে, হ্যাঁ রে ধারা, কেমনে পারলি এমন ড্যাশিং বর রেখে পালাতে? ধারা মুখ ফসকে জোরে জবাব দেয়, আমি তো আগে ভালো করে দেখিনি। দিশারি, বিভোর, সায়ন সবাই অবাক হয়ে তাকায়। দিশারি ধাক্কা দিয়ে বলল, কার লগে কথা কস? ধারা বাংলার 5-এর মতো মুখ করে বলে, কই কেউ না তো। তো একলা বলস? ধারা মাথা নাড়ায়। বিভোর আনমনা হয়ে ভাবে, জিনের আসর আছে নাকি? প্রায় আধা ঘন্টা পর ধারা আবিষ্কার করলো, নিচের দিকে তাকালে ভয় গায়ে কাটা দিচ্ছে। তাদের জিভ মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 ফুট ওপর দিয়ে পাহাড় বেয়ে উঠছে। শত শত বাঁক এই পাহাড়গুলোতে। জিপ উঠছে তো উঠছেই, ছুটছে তো ছুটছেই, যেন কোনো বিরাম নেই। একসময় জিপে থাকা সবার মনে হলো তারা সমতল কোন একটা শহরে পৌঁছে যাচ্ছে। আর তখনই সবার মন বলে, এটাই বুঝি সেই স্বপ্নের দার্জিলিং। কিন্তু না, আশা ভঙ্গ হয় তখনই যখন সেই শহরগুলোকেও পিছু ফেলে জিপ ছুটে যায় সামনের দিকে। ওরা দার্জিলিংয়ে পৌঁছায় সন্ধ্যায়। ব্যাকপ্যাক লাগেজ নিয়ে সবাই জিপ থেকে নেমে রাস্তার একপাশে দাঁড়ায়। ক্ষুধায় সবার পেটে তখন ইঁদুর দৌড়াচ্ছিল। সায়ন পেটে হাত রেখে বলল, আগে কিছু খাওয়া লাগবে, পেট পুরো খালি মাঠ হয়ে গেছে। দিশারি তাল মেলায়, আমারও। বিভোর এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। মুসলিম রেস্টুরেন্ট জানি কই, মনে পড়ছে না ঠিক। একজন প্রাপ্তবয়স্ক বাঙালি পথচারীকে ডেকে জিজ্ঞেস করে বিভোর, ভাই, মুসলিম রেস্টুরেন্ট কোন দিকে? লোকটি বলল, বড় মসজিদের কাছেই মুসলিম রেস্টুরেন্ট পাওয়া যাবে। বিভোর সায়নদের উদ্দেশ্যে বলল, আয় তোরা। সায়ন হাঁটতে হাঁটতে বলল, চিনিস বড় মসজিদ? সামনেই। দিশারি বলল, খাওয়ার জন্য সবচেয়ে জোস রেস্টুরেন্ট কোনটা? বিভোর মৃদু হেসে বলল, সিমলা রেস্টুরেন্ট। খুশিতে টগবগ হয়ে দিশারি বলল, তো ওখানেই চল। বিভোর নাকচ করে, যেইটা কাছে আছে ওখানেই ঝটপট খেয়ে নে। 6:30 বাজে। 8টায় দার্জিলিংয়ের সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়, আমাদের হোটেলে ফিরতে হবে। সায়ন বলল, ওহ বিভোর, হোটেল বুকিং করতে বলেছিলাম অনলাইনে, করেছিস তো? চকবাজার থেকে হেঁটে প্রায় 5-6 মিনিটের পথ উপরে উঠতেই ওরা মসজিদটির সন্ধান পেল। মসজিদের কাছেই দুটি মুসলিম রেস্টুরেন্ট, একটি ছোট আর একটি বড়। ওরা বড়টিতে ঢুকলো। মেনু, গরুর মাংস দিয়ে ভাত। 5 জন গোল হয়ে টেবিলে বসে। রেস্টুরেন্টের নাম ইসলামিয়া রেস্টুরেন্ট। গরুর মাংস 65 রুপি। অসম্ভব সুস্বাদু, কিন্তু অনেক বেশি ঝাল। ধারা কখনো ঝাল খায়নি। স্বাদটা অসাধারণ হলেও ঝালটা জিভে লাগে খুব। খাওয়া শেষে মুখ দিয়ে চু চুর মতো আওয়াজ করতে থাকে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে অবিরাম। বিভোর দ্রুত জল এগিয়ে দেয়। ধারা 8-9 গ্লাসের মতো জল খেয়ে ফেলল। বিভোর বাইরে থেকে চকলেট কিনে আনে। ধারা খেয়ে শান্ত হয়।
বিভোর অন্যদিকে তাকিয়ে বলল, ঝাল খেতে পারেন না তো খেলেন কেন? ধারা উত্তরে কিছুই বলল না। ওরা 5 জন বুকিং করা হোটেলে আসে। লাডেন লা রোডে হোটেল সাগরিকাতে 5 রাতের জন্য 3 রুম নেওয়া হয়েছে। সুন্দর বড় সড়ো রুম। এক পাশে এক সেট সোফা, রুমে ওয়াইফাই, গরম জল, টিভি সহ যাবতীয় সুযোগ সুবিধা আছে। দিশারি আর ধারা এক রুমে ঢুকলো। ধারা মুখ গোমরা করে বলল, আমার একটা একার রুম চাই। দিশারি বলল, জানতাম বলবি, কারো সাথে রুম বেড শেয়ার করতে পারিস না। সেটা কি আমার অজানা? দাঁড়া, বিভোর রে বলছে আরেকটা রুমের ব্যবস্থা করতে পারবে কি না। উনি কেন? আমি দেখি। না না, তুই না, ওরেই বলি, তুই দাঁড়া। দিশারি বিভোরকে কল করে, অথচ বিভোরের 2 রুম পরেই আছে। কি রে? বিভোর ক্লান্ত গলায় জিজ্ঞেস করে। ধারা রুম শেয়ার করতে পারে না। দেখ তো আরেকটা রুমের ব্যবস্থা করতে পারিস কি না। তো গতকাল রাইতে না তোর লগে আছিল, তখন কেমনে ছিল? শেষ রাতে আম্মার ঘরে ঘুমাইছে। আচ্ছা রাখ, দেখি। উম্মা দোস্ত। বিভোর ভ্রু কুচকে বলল, ছি। তারপর কল কেটে দেয়। দিশারি হাসে। বিভোর ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছিল বিছানায়। লম্বা জার্নিতে ঘুম 2 চোখে ঠেলাঠেলি করছে। বাধ্য হয়ে শরীর আবার তুলে নেয়। ধারা ফ্রেশ হয়ে লেডিস ট্রাউজার আর ব্লু ফতোয়া পড়েছে। দিশারি কাপড় চেঞ্জ করতে নিবে, তখন রুমের দরজায় কেউ করাঘাত করে। কাপড় রেখে এগিয়ে এসে দরজা খোলে। বিভোর দাঁড়িয়েছিল। দিশারি হেসে বলল, আয়। তোর বোনের রুম বুকিং শেষ, একটাই খালি ছিল, ভাগ্য ভালো তাই পেয়ে গেছি। এই যে চাবি, তোর কাছে রাখ, আমি কাপড় পাল্টাবো, প্লিজ ওর রুমটা ওকে দেখিয়ে দে। বলেই দিশারি ওয়াশরুমে ঢুকে দরজা লাগানোর আগে ধারাকে বলল, বিভোরের সাথে যা, দরজাটা লাগায় যাইস। ধারা বিব্রত হয়ে পড়ে। বিভোরও বাতাসে অস্বস্তির স্বাদ পাচ্ছে। নিজেকে সামলে ধারাকে বলল, আসুন। ধারা নিজের যাবতীয় জিনিসপত্র নিয়ে বিভোরের পেছনে হাঁটে। বিভোরের পাশের রুমটাই ধারার। বিভোরের দরজা খুলে ভেতরে ঢুকে সুইচ টিপে বাতি জ্বালায়। ধারাকে বলল, এই নিন চাবি। দুজনের দূরত্ব তখন 2 হাতের বেশি। বিভোর চাবি বাড়িয়ে দেয়। ধারা কাঁপা কাঁপা হাতে চাবি নেয়। বিভোর আসি বলে বেরিয়ে যায়। ধারা ডেকে ওঠে, একটু দাঁড়ান। ডাক শুনে 2 কদম পিছিয়ে আসে বিভোর। উকি দিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি? ধারা মিয়ে যাওয়া গলায় বলল, বলেছিলেন দেখা করতে হোটেলে ফিরে, এখন তো দেখা। বিভোরের মনে পড়ে যায়। ধারার কথার মাঝে বাধা দিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলল, মনে পড়েছে, বসুন, বলছি। ধারা বিছানায় বসে, বিভোর সোফায়। বিভোর কথা বলতে গিয়ে দেখে কথা আসছে না। খ্যাক করে গলা পরিষ্কার করে। তারপর প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আমি জানি আমার উপস্থিতি আপনাকে বিব্রত করছে। ঘুরতে এসে আনন্দ করতে পারছেন না, উপভোগ করতে পারছেন না। সেম আমার সাথেও হচ্ছে। দেখুন, আমাদের অতীত আছে, এইটা ঠিক, কিন্তু সে অতীতের প্রতি টান আমারও নেই, আপনারও নেই। আপনার বয়ফ্রেন্ড আছে, হয়তো বিয়েও করে নিয়েছেন, আর এটা আমি খুব সহজভাবে 1 বছর আগেই মেনে নিয়েছি। তো সেই দিনটার জন্য, সময়টার জন্য এখন এত বিব্রত আড়ষ্ট হওয়ার কোনো কারণই নেই। আমরা দুজন শুধুমাত্র ট্রাভেল সহযাত্রী, ট্যুরে এসেছি। কথা শেষ করে বিভোর ধারার দিকে তাকায়। ধারা বিভোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, পলক পড়ছে না। বিভোর কেসে বলল, বুঝেছেন ধারা? ধারা চোখ সরিয়ে মেঝেতে নিবদ্ধ করে আমতা আমতা করে বলল, জি বুঝেছি। তাহলে আর বিব্রত বোধ করবেন না, খুব সহজভাবে আনন্দ নিয়ে দার্জিলিং উপভোগ করুন। আপনিও।